50,000-এর উপরেও আবার একটা ইন্টারেস্ট থাকবে এবং যে রিটার্নটা আমি পেয়েছিলাম তার উপরেও আবার একটা ইন্টারেস্ট থাকবে। তার মানে কি হচ্ছে, যে টাকাটা আমি বের করে নিলাম না, টাকাটা কি হচ্ছে, আমি নিজের যে টাকাটা ক্যাপিটাল ছিল সেটাও রেখে দিলাম এবং তার সাথে যে রিটার্নটা আমার এসেছিলো সেই রিটার্নটাও আমি ইনভেস্ট করে রাখলাম। তার মানে কি, নমস্কার, প্রিভিয়াস ভিডিওতে বা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ওয়ারেন বাফেটের কিছু রুলস নিয়ে বা ওয়ারেন বাফেটের কিছু কোটেশনস নিয়ে, যেগুলো ওয়ারেন বাফেট ইনভেস্টমেন্ট জার্নিতে আমাদেরকে প্রোভাইড করেছিল বা আমাদেরকে শিখিয়ে গেছিলো অ্যান্ড নিজে ফলো করতো যেসব জিনিসগুলোকে নিয়ে। তার কিছু পয়েন্ট বাকি থেকে গেছিলো, তার বাকি পয়েন্টগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পয়েন্ট নম্বর 6 কি আসছে, লুক ফর স্ট্রং ম্যানেজমেন্ট। তার মানে আমাদেরকে ইনভেস্টমেন্ট করলে বা ইনভেস্টিং টাইমে আমাদেরকে সবসময় লং টাইম যে কোম্পানিতে আমি ইনভেস্ট করছি তার ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদেরকে ধারণা নেওয়া দরকার। ম্যানেজমেন্ট মানে কি বলছে, যে কোম্পানির এমডিকে, কোম্পানির চালাচ্ছে কারা, কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট কেমন, পুরো সিস্টেম সম্পর্কে, কোম্পানির ভিতরে কোনো প্রবলেমস নেই তো, কোম্পানির ভিতরে যে ফাইন্যান্সিয়াল সাইডগুলো আছে সেগুলো সঠিকভাবে ম্যানেজ হয় তো, কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদেরকে স্ট্রংভাবে ক্লারিটি অ্যান্ড ইনফরমেশানস নিতে হবে। আজকালকার টাইমে নেটে, ইন্টারনেটে অনেক রকমভাবে কোম্পানির ম্যাক্সিমাম সব কিছুই প্রায় থাকে বলতে পারি। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে যখন আমরা ক্লারিটি পাবো, যে একটা কোম্পানির ম্যানেজমেন্ট যদি স্ট্রং হয়, একটা কোম্পানির সঠিক ম্যানেজমেন্ট যদি কোম্পানির সাইড থেকে করতে পারে, তাহলে ওই কোম্পানি লং টাইমের জন্য ভালো রিটার্ন দিতে পারে বা ভালো কোম্পানি, আমরা ট্রাস্ট করতে পারি ওই কোম্পানিকে। তো তার জন্য কোম্পানিকে ইনভেস্ট করার আগে কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে সঠিকভাবে ইনফরমেশনস নিয়ে আমাদেরকে তারপরে ভাবতে হবে এই কোম্পানির সম্পর্কে। নেক্সট পয়েন্ট, ইনভেস্ট ইন কোম্পানিজ নট স্টক। মানে আমাদেরকে কোম্পানিতে ইনভেস্ট করার জন্য বলছে, স্টকে নয়। স্টকে বলতে কি, আমরা একটা শেয়ার প্রাইস এইটা কম প্রাইস আছে বলে এই কোম্পানিটা ভালো মনে হয় আমরা কিনে নিলাম, ওটাই হচ্ছে ভুল। আমাদেরকে লং টাইমে যদি ইনভেস্ট করি তাহলে কোনো কোম্পানিকে সঠিকভাবে চুজ করতে হবে, যে আমরা এরকম ভাবতে হবে যে আমি কোম্পানির অনার, আমি কোম্পানিকে বাই করছি, তাহলে এই কোম্পানির কেমন সিস্টেম আছে, কোম্পানির প্রোডাক্টস কী আছে, কোম্পানির যে প্রোডাক্টসগুলোর সাথে কাস্টমারের সাথে ডিল করছে সেই প্রোডাক্টস আপকামিং টাইমে কাস্টমার ইউজ কতটা করতে পারে, আপকামিং টাইমে তার মার্কেটে পোটেনশিয়াল কতটা আছে, তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কেমন আছে কোম্পানির কাছে, যে তার সাথে যদি অন্য কোনো কোম্পানি একটা কম্পিটিশানে চলে আসে তাও এই কোম্পানি টিকে থাকবে তো মার্কেটে। এই জিনিসগুলো ভেবে বুঝে কিন্তু আমাদেরকে ভাবা দরকার, যে আমাদেরকে কোম্পানিকে চুজ করা দরকার, নট একটা স্টককে। তো একটা কোম্পানিকে ভালো করে বুঝে শুনে ওয়ারেন বাফেট যেটা বলতে চাইছে, যে আমরা যখন কোম্পানির সিস্টেমকে, প্রোডাক্টসকে, কোম্পানির মার্কেটকে বুঝতে পারবো যে হ্যাঁ এটা অনেক বড় কোম্পানি, তো সেই ভেবে তারপরে কিন্তু আমরা ওই কোম্পানিকে কেনার জন্য বা লং টাইমে হোল্ডিং নেওয়ার জন্য আমরা ডিসিশনস নিতে পারি ওই কোম্পানির সাইড থেকে। নেক্সট আসছে অ্যাভয়েড ডেপ্থ অ্যান্ড লেভারেজ। সবসময় আমাদেরকে সেই কোম্পানিগুলোকে অ্যাভয়েড করা দরকার যে কোম্পানিগুলো ডেপ্থে আছে। ডেপ্থ বলতে ধার আছে, লোন আছে যেসব কোম্পানির। হ্যাঁ, স্টক মার্কেটের লিস্টেড ম্যাক্সিমাম কোম্পানিরই কিন্তু লোনে আছে, বড় বড় যেসব কোম্পানিগুলো লোন বা ধারে আছে, কিন্তু আমাদেরকে বোঝা দরকার যে যে কোম্পানি লোনে আছে, ধারে আছে, সেই কোম্পানি তার ওই ধারটাকে শোধ করার মতন ক্যাপাসিটি রাখে তো। তার মানে কি, আমি যদি এক্ষুনি যদি বলি রিলায়েন্স কোম্পানি, এক্ষুনি যদি বলি ইনফোসিস কোম্পানি, তাই না, এক্ষুনি যদি বলি টিসিএস কোম্পানি, এরাও হয়তো লোন নিয়েছে, এরাও হয়তো ধার নিয়েছে, কিন্তু এদের কাছে পোটেনশিয়াল আছে যে তারা তাদের ধারটাকে বা লোনটাকে তারা রিকভার করে দিতে পারবে, শোধ করে দিতে পারবে, কোনো ইস্যু হবে না। কিন্তু যদি আমি কোনো ছোটো কোম্পানিকে দেখি যার ভ্যালুয়েশনস হয়তো খুব কম আছে, যার মার্কেট ক্যাপ হয়তো খুব কম আছে, কিন্তু তার লোনটা হয়তো অনেকটা বেশি আছে, তার মানে খুব শর্ট টাইমের ভিতরে কিন্তু ওইসব কোম্পানি ডুবে যেতে পারে বা ব্যাংকক্রাফট হয়ে যেতে পারে। তো আমাদেরকে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে যেসব কোম্পানি যত বেশি ধারে আছে সেরকম কোম্পানি অ্যাভয়েড করার জন্য বলছে ওয়ারেন বাফেট। তো আমাদেরকে বুঝে শুনে যেই কোম্পানির ডেপ্থটা সে পরিশোধ করতে পারবে তো, হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম যেসব ডেপ্থ কম থাকবে, ডেপ্থ টু ইকুইটি একটা রেশিও আছে, সেটা বুঝে শুনে দেখে শুনে আমাদেরকে সেই কোম্পানিগুলোকে চুজ করতে হবে। নেক্সট কি আসছে, দ্য মার্কেট ইজ দেয়ার টু সার্ভ ইউ নট টু ইনস্ট্রাক্ট ইউ। মানে মার্কেটটা আমাদের কাছে আছে আমাদেরকে সার্ভ করার জন্য, আমাদেরকে বেনিফিটস দেওয়ার জন্য, আমাদেরকে রিটার্ন দেওয়ার জন্য, আমাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য নয় কিন্তু। তার মানে কি, আমাদেরকে মার্কেটের ভিতরে মার্কেটটাকে অ্যাজ এ টুলস ইউজ করতে হবে। কেমন,
আমি যদি এক্সাম্পল দিই, আমরা যখন গ্র্যাজুয়েশনস কমপ্লিট করি বা স্টাডি কমপ্লিট করি, তারপরে আমরা কি করি যে হ্যাঁ এবার কমপ্লিট করলাম আমরা, এবার আমাদের কাছে একটা জব দরকার। সেই জবের জন্য আমরা ওপেন মার্কেটে আসি এবং আমাদের ফিল্ড অ্যাকর্ডিং, যে ফিল্ডে আমরা স্টাডি কমপ্লিট করলাম সেই অ্যাকর্ডিং এবার মার্কেটে অপশানস কী কী আছে, সেই অ্যাকর্ডিং মার্কেটে অপরচুনিটিস কী কী আছে সেইভাবে আমরা খোঁজা শুরু করি, তাই না? যে টেকনিক্যাল ফিল্ডে, তাহলে টেকনিক্যাল ফিল্ডে জব প্ল্যাটফর্ম কতগুলো আছে, সেই বেস্ট কোম্পানি কী কী আছে তার ভিতরে, এরকমভাবে আমরা অপরচুনিটিস খুঁজি। বা যারা বিজনেস নিয়ে ভাবছে তারা কি করি, কোন বিজনেসটা আমাদের জন্য ভালো, কোন বিজনেসে আমার গ্রোথ দিতে পারে, বা কোন বিজনেস থেকে ইনভেস্ট করলে আমি রিটার্ন নিতে পারবো, বা কোন বিজনেস আমার জন্য প্রফিটেবল হতে পারে, এরকমভাবে আমরা ভাবি, তাই না? তো সেমভাবে ওয়ারেন বাফেট বলছে যে মার্কেটটাকে অ্যাজ এ টুলস আমাদেরকে ইস্তেমাল করা দরকার, মার্কেট মানে ইনকাম করার একটা রাস্তা হিসেবে। যে টুলস বলতে কি, আমাদেরকে মার্কেটের ভিতরে অপরচুনিটিস খুঁজতে হবে, যে কোথায় ইনভেস্ট করলে আমাদের রিটার্ন দিতে পারে, কোন কোম্পানি এই টাইমে ভালো চলছে, কোন কোম্পানি পরবর্তীকালে ভালো পারফরমেন্স দিতে পারে, এরকমভাবে অ্যাজ এ টুলস আমাদেরকে ইনকাম করার একটা রাস্তা হিসেবে মার্কেটটাকে ইউজ করা দরকার, স্টক মার্কেটটাকে, অ্যান্ড অপরচুনিটি খুঁজে বের করা দরকার। নেক্সট পয়েন্ট কী আসছে, কম্পাউন্ডিং ইজ দ্য কি টু ওয়েলথ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কম্পাউন্ডিং বলতে কি, আমরা ছোটোবেলায় শুনেছি সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি সুদ, এই দুটো শুনেছি, তাই না? তো অনেকটা চক্রবৃদ্ধি সুদ বলতে পারেন, যেটা কি আমরা আমি একটা এক্সাম্পল দিই, আমরা 50,000 টাকা রাখলাম কোনো একটা জায়গায় একটা টাইম ডিউরেশনের জন্য, ওই টাইম পরে ওই 50,000 টাকার উপরে কি হলো, একটা রিটার্ন পেলাম, একটা সুদ পেলাম বা ইন্টারেস্ট পেলাম। এবার কি হবে, তারপরে পরের বছর ওই 50,000-এর উপরেও আবার একটা ইন্টারেস্ট থাকবে, এবং যে রিটার্নটা আমি পেয়েছিলাম তার উপরেও আবার একটা ইন্টারেস্ট থাকবে। তার মানে কি হচ্ছে, যে টাকাটা আমি বের করে নিলাম না, টাকাটা কি হচ্ছে, আমি নিজের যে টাকাটা ক্যাপিটাল ছিল সেটাও রেখে দিলাম, এবং তার সাথে যে রিটার্নটা আমার এসেছিলো সেই রিটার্নটাও আমি ইনভেস্ট করে রাখলাম। তার মানে কি, কন্টিনিউ লং টাইম যত থাকবে তত ওই প্রফিটের উপরেও আমার কম্পাউন্ডিং হবে, বা ওই প্রফিটের উপরেও আমাদের প্রফিট মাল্টিপ্লাই হতে থাকবে। তো কম্পাউন্ড এফেক্ট কি, যত টাইম ডিউরেশনের জন্য আমরা রাখবো, বেশি টাইমের জন্য যত রাখবো, তত আমাদের মার্কেটে আমাদের নিজেদের টাকাটা আরও মাল্টিপ্লাই হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। কারণ কি, যে রিটার্নগুলো আসছে সেই রিটার্নটা অনেকটা বেশি আসছে, আর সেই রিটার্নের উপরেও ইন্টারেস্টটা অনেকটা বাড়তে থাকবে। এরকমভাবে ডিভিডেন্ড বাড়ে, ইন্টারেস্ট বাড়তে থাকে। তো কম্পাউন্ড এফেক্টটা আমাদের এরকমভাবে কাজ করে। এর সম্পর্কে যদি কখনো টাইম হয় তো টোটাল ক্যালকুলেশনস করে আমি আরও বেটারভাবে এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। আজ এই ভিডিও এই পর্যন্তই। প্রিভিয়াস ভিডিওতে যদি ওয়ারেন বাফেটের কিছু রুলস যদি আপনি না জেনে থাকেন, না বুঝে থাকেন, তাহলে ওই ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নেবেন। আর প্রিভিয়াস ভিডিও মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়েছিল, কিছু মিউচুয়াল ফান্ডের কিছু টাইপসগুলোকে নিয়েছিল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।